নকুল জানতে পেরে যায় যে রায়বাড়ির উত্তরসূরি হলো আসলে মৌলি নয়, আসলে হলো বাণী। তখন বাণীকে আলাদা করে ডেকে নকুল বলতে গেলে তখনই মৌলি সেটা বুঝতে পেরে বাণীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নকুল আরজু আর অন্তরাকে নিয়ে বাণীদের বাড়িতে গেলে তখনই দেখতে পায় যে বাণীর ঘরে বাণীর বাবার ছবি। তখনই নকুল বুঝতে পেরে যায় যে আসলে এই বাণী হলো এই ঈশানীর মেয়ে। তখনই নকুল ভাবে যে আমাকে সব সত্যটা বাণীকে জানিয়ে দিতে হবে, কারণ মৌলিরা যেটা করছে সেটা একদম ভুল কাজ করছে, কারণ আমার মাই সবকিছু করাচ্ছে। এই জন্য বাণীকে আমাকে সব ব্যাপারে বলতে হবে। বাণী কি সব বিষয়টা জানে না কিছু এখনো জানে না, আমাকে বলতেই হবে। এরপরে নকুল আলাদা করে বাণীকে ফোন করে আর বলে, বাণী তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? আমি আরজুর বাবা নকুল বলছি। তখনই এই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, আমি আপনার সঙ্গে দেখা করব। তখনই দেখা যায় যে সবকিছু জানতে পেরে যায় মৌলি। তখন মৌলি নয়নতারাকে সব কথা বলে যে গ্র্যান্ডমম সর্বনাশ হয়ে গেছে, কারণ এই বাড়ির যেই জায়গাটা আমি এতদিন নিয়েছিলাম সেটা আসলে আমি না, সেটা বাণীর। আমার কাছ থেকে বাণী সব কেড়ে নেবে, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি না গ্র্যান্ডমম। তখনই নয়নতারা বলে ওঠে যে মৌলি কিছু একটা করতে হবে, আমাদেরকে বাণীকে সরিয়ে দিতে হবে। যেটা আমি আগে 18 বছর আগে করতে পারিনি সেটা আমাকে এখন করতে হবে। আমাকে বাণীকে সরিয়ে ফেলতে হবে। আমি জানতাম বাণী বেঁচে নেই, কিন্তু বাণী যে সেই ঈশানী আর পিনাক্ষীর মেয়ে সেটা আমি জানতাম না। এবার আমাকে সরিয়ে ফেলতে হবে এই বাণীকে। আর তুই কি করছিস? মৌলি বলে, এবার আমি কাউকে আর দায়িত্ব দেব না, এবার আমি নিজে হাতে বাণীকে শেষ করব, কারণ যাকে এই দায়িত্ব দিয়েছি কেউ এই কাজটা শেষ করতে পারেনি। এই জন্য আর কি হয়েছে বলো তো, ওই যে তোমার ছেলে নকুল আছে না, সে আজকে বাণীর সঙ্গে দেখা করবে। বাণীকে সে আলাদা করে ডেকেছে, সেখানে পৌঁছানোর আগেই আমাকে বাণীকে সরিয়ে ফেলতে হবে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, মলি মলি দিদিমণি, যদি এতে বিপরীত হয়ে যায়, যদি তোমার জেল হয়ে যায়। তখনই মলি বলে ওঠে যে গ্র্যান্ডমম কিছু হবে না, তুমি তো আছো, বাবা আছে, মা আছে, হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে বাদ দেওয়া যে হবে। তখনই দেখা যায় যে নয়ন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এরকমটাই হতে পারে তাহলে এরকমটাই হোক না, তাহলে আমি ঠিক আছি। তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে যে আচ্ছা তাহলে আমি এখন বের হচ্ছি, আমি আর কাউকে এই দায়িত্ব দেব না, আমি নিজের হাতে বাণীকে মারবো। এরপরে দেখা যায় বাণী তানিয়াকে বলে যে মামা আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানেই থাকো। তখনই তানিয়া বলে যে মা তুমি কোথায় যাচ্ছ, বাবার সঙ্গে যাচ্ছ? তখন বাণী বলে, না আমি তোমার বাবার সঙ্গে যাচ্ছি না, আমি একটু বাইরে একটা দরকার আছে সেখানে যাচ্ছি, আমার সময় মতো ফিরে আসবো। তখনই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, মা আমি তোমার সঙ্গে যেতে চাই। তখন বাণী বলে, না মামা আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে। এরপরই দেখা যায় যে বাণী বাড়ি থেকে বের হয়ে যায়, আর বাণী মনে মনে বলতে থাকে যে কি বলবে মেসোমশাই, আমাকে কি আর্য আর অন্তরার বিষয়টা নিয়ে কিছু বলতে চাচ্ছেন? কিছু যদি উনি যদি অন্তরাকে মেনে না নেয়, এই বিষয়টাকে যদি আমাকে জানাতে চাই তাহলে কেমন হবে? আমি কি করবো বুঝতে পারছি না। এখন কি আমি মিস্টার চ্যাটার্জিকে ফোন করে জানাবো? কিছুই তো মাথাতে আসছে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ ফোন করে বাণীর ফোনে আর বলে, বাণী তুমি কোথায় আছো? তখনই বাণী বলে যে মিস্টার চ্যাটার্জি আমি একটু বাইরে যাচ্ছি, আসলে আমার সঙ্গে দেখা করতে আজই বাবা এসেছে, তার সঙ্গে আমি একটু দেখা করব। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, কিছু হলো নাকি অন্তরের আবার? তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, সেটা তো বুঝতে পারছি না, আমাকে তো কথা বলে জানতে হবে যে ব্যাপারটা কি হয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আছি। এরপরে দেখা যায় বাণী নকুলের কাছে পৌঁছায়, আর তখনই নকুল বলে, বাণী তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। এদিকে নকুল মনে মনে বলে যে আজকে আমার এই সুযোগ, আমি বাণীকে সব সত্য কথা বলে দেবো। আমি এই অন্যায়টা আর কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মেয়ে যে অন্যায় করছে আমার মায়ের কথাতে, সেটা আমি কিছুতেই সম্মতি দিতে পারছি না। তাই আমাকে আজকেই বাণীকে সবকিছু বলে দিতে হবে, আর বাণীর সব অধিকার বাণীকে ফিরিয়ে দিতে হবে। বাণী অনেক কষ্ট করেছে, ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছে। যার রাজকন্যার হয়ে বড় হওয়ার কথা ছিল, সে একদম গরিবের মতো করে বড় হয়েছে। আর যে গরিবের মতো বড় হওয়ার কথা ছিল, সে রাজকন্যার মতো বড় হয়েছে। সবকিছু সমাধান করে দিতে হবে আমাকে আজকেই। এরপরে দেখা যায় বাণী এসে বলে, কি হয়েছে মেসোমশাই, আমাকে ডাকলেন, কি কোনো সমস্যা হয়েছে? আরজু অন্তরা ওরা ঠিক আছে তো? তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বাণী সবকিছু ঠিক আছে, তো তোমার সঙ্গে আজকে আমি জরুরি কথা বলতে চাই। তখনই দেখা যায় যে বাণী বলে, কি ব্যাপারে? তখনই নকুল বলে, তুমি তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কি তুমি সেটা জানো তো? তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, আপনার কথা কিছু বুঝলাম না মেসোমশাই, আমার বাবাকে আপনি চিনেন? তখনই দেখা যায় নকুল বলে, হ্যাঁ
অনেক দিন আগে থেকেই তাকে চিনি। তার একটা মেয়ে আছে যেটা তুমি, সেটার বিষয়ে আমি সবকিছু জানি। আসলে তুমি যাকে বাবা বলো সে তোমার নিজের বাবা না। কথাটা শুনে বাণী পুরো অবাক হয়ে যায় আর বলে, আপনি এটা কি বলছেন? আপনি এরকম কথা বলতে পারেন না। আমি যাকে বাবা বলে জেনেছি সে আমার বাবা না। তবে আমার বাবা মা কে? তখনই নকুল বলে, সেটা আমি বলার জন্যই তোমাকে এখানে ডেকেছি। আসলে তোমার বাবা তোমাকে কুড়িয়ে পেয়েছিল রাস্তার পাশে। তখনই দেখা যায় বাণী বলে, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না আপনার কথা। আপনি এসব মিথ্যে কথা বলছেন, কেন এসব কথা বলছেন? তখনই নকুল বলে, না বাণী, আমি কোনো কিছুই মিথ্যা বলছি না, আমি যা সত্য তাই বলছি। আসলে তুমি যাকে বাবা বলে জানো আর তুমি তোমার পরিবার বলে জানো, সেটা তোমার পরিবার না। তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, তুমি রাজকন্যার মতো তোমার বড় হওয়ার কথা ছিল। কথাটা শুনে বাণী সেই ঠাকুর মশাইয়ের কথাটা মনে পড়ে যায়, যে মন্দিরে ঠাকুর মশাই ঠিক একই কথা বলেছিল। বাড়ির হাত দেখে বলেছিল সে রাজকন্যা, সে রাজার ঘরে জন্মেছে, কিন্তু সে তো জানে যে সে তার বাবা একজন গরিব ছিল। তখনই দেখা যায় যে বাণী বলে, আমি আপনার এই সব কিছু বুঝতে পারছিলাম, তাহলে আমার আসল বাবা মা কি? আপনি এসব কিছু জানেন? তখনই নকুল বলে, হ্যাঁ আমি জানি বলেই তো তোমাকে ডেকেছি, তোমাকে সবকিছু বলবো বলে। সেই মুহূর্তেই দেখা যায় মৌলি এসে গাড়ি চাপা দিয়ে যায় বাণীকে। তখন বাণী ছুড়ে পড়ে। এরপরে দেখা যায় নকুল বাণীর কাছে গিয়ে বলে, বাণী কি হলো তোমার? বাণী বাণী এটা হতে পারে না, আমি জানি এই কাজটা কে করলো। কারণ নকুল দেখে ফেলে যে এই সব কিছু মৌলি করে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তখনই নকুল বলে, মৌলি আমি তোমাকে ছাড়বো না। তখনই মৌলি এসে নকুলকে বলে যে, আমি যা করেছি বেশ করেছি, তোমাকে আমি অনেকবার বলেছি যে তুমি আমার সত্যটা কাউকেই বলবে না, আমি আমার জায়গায় কখনোই ছাড়বো না। তোমার কি মনে হয় যে আমি তোমার মতো একটা গরিব পরিবারে বাবা মাকে মেনে নেবো? কিছুতেই সেখানে যাব না। আমি যে ব্র্যান্ডের পোশাক পরি, ব্র্যান্ডের সব ব্যবহার করি, সেই সব কিছু তোমাদের পরিবারে গেলে আমি পাবো না। এজন্য তুমি আমাকে কখনোই সত্যটা বলতে পারবে না। আমি যেভাবে এতদিন হয়েছিলাম পিনাক্ষী আর ঈশানীর মেয়ে হয়ে, এখনো আমি তাই থাকবো। আমি এখনো পিনাক্ষী আর ঈশানীর মেয়ে হয়েই থাকতে চাই, কথাটা মনে রেখো। এরপরে দেখা যায় ওখান থেকে মৌলি চলে যায়। তখনই নকুল অনিরুদ্ধকে ফোন করে আর বলে, অনিরুদ্ধ, সর্বনাশ হয়ে গেছে, বাণীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ ছুটে আসে হসপিটালে। এসে বাণীকে দেখে যে বাণীর অবস্থা খুবই খারাপ। ডক্টর বলে যে বাণীর জীবন মরণের প্রশ্ন আছে এখানে, বাণীর অবস্থা খুব খারাপ। তখনই দেখা যায় অনিরুদ্ধ পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে তানিয়াও ভেঙে পড়ে। অনিরুদ্ধ নকুলকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল? আপনার সঙ্গে তো দেখা করতে গিয়েছিল বাণী। তখনই নকুল বলে, হ্যাঁ আমরা কথা বলছিলাম, আসলে পিছন থেকে একটা গাড়ি এসে বাণীকে ধাক্কা দিয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, গাড়িতে কে ছিল? গাড়ির নাম্বার কিছু মনে আছে আপনার? তখনই দেখা যায় নকুল বলে, না আমার কিচ্ছু মনে নেই। কারণ নকুল সত্যটা সবার সামনে আনতে চাচ্ছিল না। যতই হোক নকুলের মেয়ে হলো মৌলি, এজন্য নকুল কিছুই জানাতে চাচ্ছিল না। কারণ যদি সবকিছু জানাজানি হয়ে যায় তাহলে মৌলির লাইফটা শেষ হয়ে যাবে। এজন্য নকুল কিছু বলতে চাচ্ছিল না। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধের কাছে তানিয়া এসে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, বাবা মায়ের কি হয়েছে? মা ঠিক হয়ে যাবে তো? তুমি আমাকে কথা দাও বাবা, মাকে আমার কাছে ফিরিয়ে দেবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দেবো। তোমার মার কিচ্ছু হতে পারে না, তার কিচ্ছু হবে না। এরপরে দেখা ডক্টর বলে ওঠে যে আমাদেরকে বাণীর জন্য ব্লাড লাগবে, আপনি ব্লাডের ব্যবস্থা করুন। এদিকে বাণী ব্লাডের সঙ্গে কারো ব্লাডই ম্যাচ খায় না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, হয়তো তাহলে তোমাদের পরিবারের কারোর সঙ্গে মিলে যাবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। তখনই নকুল বলে ওঠে, হ্যাঁ আমার মন বলছে যে পিনাক্ষী বা ঈশানীর ব্লাডের সঙ্গে বাণীর ব্লাড মিল খাবে। তখনই অনিরুদ্ধ বলে, আপনার এটা মনে হচ্ছে কেন বলুন তো? তখনই নকুল বলে, হ্যাঁ আমি শুনেছিলাম তাই বলছি। তখনই দেখা যায় অনিরুদ্ধ ঈশানীর কাছে এসে সব ঘটনা খুলে বলে। ঈশানী বলে যে হ্যাঁ আমাকে তো বাঁচাতেই হবে, কারণ ওই বাণী আমাকে বাঁচিয়েছিল। আজকে বাণীর এই বিপদের দিনে আমি বাণীর পাশে থাকবো না? তখনই মৌলি বলে, না তুমি কোথাও যেতে পারবে না মম, তোমাকে নিষেধ করলাম। ওই মেয়েটাকে তুমি একদম বাঁচানোর চেষ্টা করবে না। তুমি খুব ভালো করে জানো ওই মেয়েটার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে, অনিরুদ্ধের সঙ্গে আমার বিয়েটা হয়নি। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, না মৌলি, আমি এই কথা তোমার শুনতে পাচ্ছি না। মেয়েটা আমাকে বাঁচিয়েছিল, আজকে মেয়েটাকেও আমাকে বাঁচাতে হবে, আমাকে হসপিটালে যেতে হবে, ব্লাড দিতে হবে। তখনই মৌলি বলে,
যে না আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমি তো বললাম শুধু আন্টিকে একবার আমি নিয়ে যাই তারপর আবার দিয়ে যাব। তখনই মৌলি বলে, না তোমাদের ব্যবহারের জন্য তোমরা আমার মমকে ব্যবহার করছো, আমার মমকে আমি যেতে দেবো না, কিছুতেই না, ওই মেয়েটাকে তো বাঁচাতে কিছুতেই যেতে দিতে পারি না। তখনই অনিরুদ্ধ বলে, খুব খারাপ হয়ে যাচ্ছে মৌলি, আমার কি মনে হচ্ছে বলো তো, তুমি এই কাজের সঙ্গে জড়িত নয় তো? তখনই মৌলি খুব ভয় পেয়ে যায়, বলে তুমি আমার দিকে আঙুল তোলার সাহস কি করে দেখাচ্ছ অনিরুদ্ধ, তুমি এরকমটা করতে পারো না, তুমি আমার দিকে এরকম একটা মিথ্যা অপবাদ দিতে পারো না। তখনই অনিরুদ্ধ বলে, তাহলে আমি এখান থেকে আন্টিকে নিয়ে যাব। তখনই দেখা যায় মৌলি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মৌলি আর কোনো কথাই বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।